আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের জন্য আরও একটি নতুন বিষয়বস্তু নিয়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথিক প্রসঙ্গ। হোমিওপ্যাথিক প্রসঙ্গ থেকে আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা কি এবং ম্যাটেরিয়া মেডিকা পাঠের গুরুত্ব এবং রোগী চিকিৎসার ক্ষেত্রে ম্যাটেরিয়া মেডিকা কিভাবে ভূমিকা রাখে। আসুন বন্ধুরা মূল পর্বে চলে আসি। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতোই অনুরোধ রাখছি, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখবেন। এতে করে আপনাদের জানা এবং কারো যদি অজানা থাকে সে অজানা বিষয়গুলোকে আপনারা জানার জন্য আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা আমাদের মূল পর্বে আসি। আজকের বিষয়বস্তু যেহেতু হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা এবং হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার সাথে আমরা কীভাবে পরিচিত হব তা জানি। সাধারণত আমরা জানি যে হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা। এখন ম্যাটেরিয়া মেডিকাতে এই লক্ষণগুলো লিপিবদ্ধ করে কিভাবে সেটা আপনারা জানুন। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে সেই অধ্যায় বা ওই শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে একজন প্রুবার তার প্রুভিংয়ের বিভিন্ন লক্ষণগুলোকে লিপিবদ্ধ করে রাখে, আর তা অধ্যয়ন করলে পরে জানা যায় কোন রোগে কোন রোগীকে কোন ধরনের ওষুধ প্রয়োগ করলে সে আরোগ্য হবে। হোমিওপ্যাথিতে যেহেতু মূল বিষয় হচ্ছে রোগীর চিকিৎসা, রোগের চিকিৎসা নয়, সেক্ষেত্রে আমরা জানি যে হোমিওপ্যাথিকে বলে লাইক কিউর লাইক, বা আমরা বলি যে সদৃশ্য বা সদৃশ্য চিকিৎসা। এখন আমরা এটাও শিখব যে হোমিওপ্যাথিতে লক্ষণ সংগ্রহ করে কিভাবে। হোমিওপ্যাথিতে লক্ষণ সংগ্রহ করার জন্য 4টি বিভাগ রয়েছে। সেই বিভাগগুলোর মধ্যে রয়েছে প্রথমত জেনারিক, তারপরে প্যাথোজেনেটিক, তারপরে ক্যারেক্টারিস্টিক, তারপরে রয়েছে সিমটোমেটিক। এই হচ্ছে হোমিওপ্যাথিকে 4 ধরনের লক্ষণ সংগ্রহ করার এবং ক্লিনিক্যালি, অর্থাৎ সিমটোমেটিক, ক্লিনিক্যাল সিমটম, এই হচ্ছে 4টি প্রসেস লক্ষণ কালেকশন করার। এই লক্ষণ কালেকশনগুলো করতে গিয়ে একজন প্রোবার কি করে, অর্থাৎ ওষুধটা কি? ওষুধটা হচ্ছে একজন সুস্থ মানবদেহে কোনো একটি ভেষজ প্রয়োগ করার পর ওই ভেষজের গুণাবলী যখন সেই দেহে প্রকাশিত হয়ে ওঠে, সেই সিমটমগুলোকে সংগ্রহ করে যেই অধ্যায়ে লিপিবদ্ধ করে তাকে আমরা বলি ম্যাটেরিয়া মেডিকা। যেমন ধরুন আমাদের নাক্স ভূমিকা নামে একটি ওষুধ রয়েছে, সেই ওষুধটি কুচিলা থেকে তৈরি করা হয়। এখন এই কুচিলা যখন কারোর মধ্যে প্রয়োগ করা হয়, সে কুচিলার কি কি প্রভাবগুলো তার শরীরে প্রকাশিত হচ্ছে সেই প্রভাবগুলো লিখিত আকারে রাখা হয়। যখন কোনো রুগ্ন দেহে ওই কুচিলার সিমটমগুলো দেখা যায় তখন ওই কুচিলাটাকেই তার দেহে প্রয়োগ করে তাকে সুস্থ করা হয়। এটি হচ্ছে হোমিওপ্যাথিক বিধান। অর্থাৎ হোমিওপ্যাথি কখনো কোনো জীবজন্তুর উপরে প্রয়োগ করে তার চিকিৎসার ওষুধ তৈরি করে না। এখন আসুন বন্ধুরা আমরা জানি হোমিওপ্যাথিক ওষুধের এই লক্ষণ সমষ্টিগুলো কি। ওই লক্ষণ সমষ্টিগুলো হচ্ছে যখন কোনো একটি জেনারিক সিমটম, ক্যারেক্টারিস্টিক সিমটম, ক্লিনিক্যাল সিমটম আমরা নিচ্ছি, সেই সিমটমগুলোকে একত্রিত করলে যা দাঁড়ায় তাই হচ্ছে লক্ষণের সমষ্টি। এখন বন্ধুরা আমরা জানব হোমিওপ্যাথিক ওষুধের উৎস কি। হোমিওপ্যাথিক ওষুধের উৎস হচ্ছে 6টি। প্রথমত ভেজিটেবল কিংডম, যা উদ্ভিজ রাজ্য থেকে আমরা পাই। তারপরে মিনারেল কিংডম, যা আমরা খনিজ রাজ্য থেকে পাই। তারপর অ্যানিমেল কিংডম, যা হচ্ছে আমরা প্রাণীজ অবস্থা থেকে পাই। তারপরে রয়েছে নোসোর্স, যা হচ্ছে রোগাক্রান্ত বিভিন্ন প্রাণীর গ্রন্থি রাজ্য থেকে পাই। আর সার্কোর্স হচ্ছে সুস্থ প্রাণীদের গ্রন্থিজ হরমোন রস থেকে যেসব ওষুধ উৎপাদন হয় তাকে বলে সার্কোর্স। তারপর রয়েছে প্রাকৃতিক শক্তি বা ইম্পনডেরাভিলিয়া। ইম্পনডেরাভিলিয়াটাকে বা প্রাকৃতিক শক্তিকে আরও 7টি সেকশনে ভাগ করা যায়, যেমন নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিক, থার্মাল, কসমিক এনার্জি। এরকম 7টি ভাগে ওই ইম্পনডেরাভিলিয়াটাকে সেকশন আকারে ভাগ করা যায়।
এখন বন্ধুরা আমরা জানব যে হোমিওপ্যাথিক ঔষধ এবং ম্যাটেরিয়া মেডিকা কখন কোন অবস্থায় একটি রোগীতে প্রয়োগ করা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, যখন একজন ব্যক্তির বা রোগীর অভ্যন্তরীণ কোনো রোগ যা সচরাচর আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই রোগী অনুভব করছে তখন, এবং বাহ্যিকভাবে যা প্রকাশিত হচ্ছে তা দেখার পরে আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করব। এই কথাটিকে বলা হয় সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভস সাইন। অর্থাৎ একজন রোগীর তিল হয়েছে, আঁচিল হয়েছে, ফোড়া হয়েছে, চর্মরোগ হয়েছে, দাঁত হয়েছে, কোনো জায়গায় নেক্রোসিস হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, কোথাও চামড়ার রং কালো হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, বিভিন্ন টাইপস যা বাহির থেকে দেখে একজন চিকিৎসক বুঝতে পারে, এগুলো হচ্ছে অবজেক্টিভ সিমটমস। আর যা রোগী নিজের স্ববয়ান ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয় সেগুলি হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। তাই আমরা হোমিওপ্যাথিতে যখন কেস টেকিং করি, কেস টেকিং করার সময় আমাদের একটি বিশেষ বিষয় মনোযোগ রাখতে হয়, সেটি হচ্ছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভস অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আমরা সাবজেক্টিভের মধ্য দিয়ে আমরা অবজেক্টিভসগুলোকে অ্যাডজাস্ট করে তবে রোগীর জন্য আমরা ওষুধ সিলেকশন করি। আর এই ওষুধ সিলেকশন করতে গিয়ে তখন জেনারিক সিমটমের অনেক ওষুধ আসে। জেনারিক সিমটম হচ্ছে যে সিমটম সাধারণত অনেক ওষুধে পাওয়া যায় সেই ওষুধ। তখন আমরা জেনারিক সিমটমের পরে আমরা ক্যারেক্টারিস্টিক সিমটমের দিকে যাই। ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে যার নির্দিষ্ট ওষুধের নির্দিষ্ট লক্ষণ ছাড়া আর কোথাও পাওয়া যায় না, এই ধরনের সিমটমকে ক্যারেক্টারিস্টিক সিমটম বলে। এই যে আমরা তখন চারিত্রিক সিমটমের পরে আমরা ধীরে ধীরে রোগীর মধ্যে চেষ্টা করি যে রোগীর অন্যান্য প্যাথোজেনেটিক সিমটমসগুলো এবং প্যাথোগনোমিক সিমটমসগুলোকে দেখার চেষ্টা করি। প্যাথোজেনেটিক সিমটমস হচ্ছে প্রবীণকালে প্রবার যে সিমটমসগুলোকে লিপিবদ্ধ করেছে শাস্ত্রে, তাই হচ্ছে প্যাথোজেনেটিক সিমটমস। আর প্যাথোগনোমিক সিমটমস হচ্ছে যখন প্যাথোজেনেটিক সিমটমস প্রবার প্রবীণ করেছে কিন্তু একজন ফিজিশিয়ান যখন চিকিৎসা করবে তখন রোগীর মধ্যে ওই ওষুধের আরেকটি নতুন সিমটম তিনি দেখতে পাবেন। ওই নতুন সিমটমটিকে তিনি তার চিকিৎসার শাস্ত্রের মধ্য দিয়ে, তার ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন সফলতা অর্জন করবে তখনই এটি হয়ে উঠবে ওই ওষুধের ক্লিনিক্যাল সিমটমস বা প্যাথোগনোমিক সিমটমস। সো বন্ধুরা, আপনারা প্যাথোজেনেটিক সিমটমস এবং প্যাথোগনোমিক সিমটমস এই দুটি সিমটমসের ডিফারেন্সটা সহজে বুঝতে চেষ্টা করবেন। অর্থাৎ চিকিৎসক যা চিকিৎসাকালে নতুন তার অপনয়নে উদ্ভাবন করবে, সংযোজন করবে এবং তা সত্যি সত্যি প্রমাণ করতে পারবে, তবে এটা ক্লিনিক্যাল সিমটমস হবে বা প্যাথোগনোমিক সিমটমস হবে। আর প্যাথোজেনেটিক সিমটমস হচ্ছে হোল ওভার ম্যাটেরিয়া মেডিকাতে যত প্রকার সিমটমস রয়েছে তার সবই হচ্ছে প্যাথোজেনেটিক সিমটমস। এখন বন্ধুরা আমরা দেখব যে এই ম্যাটেরিয়া মেডিকা অধ্যায়কে শিক্ষা অর্জন করার পরে এবং তা প্রয়োগ করার পরে ফলাফল কি আমরা অবশ্যই জানতে পারি যে আমাদের বর্তমান বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা এই বিজ্ঞানটিকে প্র্যাকটিস করা হচ্ছে। কোথাও কোথাও এই বিজ্ঞানটিকে তারা অফ করে দিয়েছে বা প্র্যাকটিস করছে না, কিন্তু এটি একটি হলিস্টিক চিকিৎসা। হলিস্টিক চিকিৎসা এই জন্য যে পৃথিবীতে যত প্রকার চিকিৎসা পদ্ধতি রয়েছে, পৌরাণিক চিকিৎসাগুলো রয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে, আকুপ্রেশার রয়েছে, আকুপাঙ্কচার রয়েছে, রেকি রয়েছে, মেসমারিজম রয়েছে, থার্মাল চিকিৎসা রয়েছে, সমস্ত চিকিৎসা একেবারে পুঞ্জীবিত অবস্থাগুলো এই হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে আমরা পেয়ে থাকি। সো এটি একটি হলিস্টিক চিকিৎসা, যে কোনো প্রাকৃতিক চিকিৎসা। আর বন্ধুরা, হোমিওপ্যাথিক অবশ্যই সিমটম ভিত্তিক চিকিৎসা এবং তার সাথে সাথে প্যাথোলজিক্যাল সাইনের ভূমিকা অত্যন্ত এখানে বেশি রয়েছে। এখন আমরা জানব যে ম্যাটেরিয়া মেডিকা এবং প্যাথোলজির যে ভূমিকাগুলো আমরা একটু যদি মিলাই একটা কেস টেকিং দিয়ে তাহলে আমরা বুঝবো। যেমন দেখুন, আপনারা একটা দেখলেন একটা অ্যানিমিয়ার রোগী কারো কাছে চলে আসলো। এখন এই অ্যানিমিয়ার রোগীটার অ্যানিমিয়া কোন ধরনের অ্যানিমিয়া তার হয়েছে সেটি আপনি জানতে পারছেন না। তখন তাকে আপনি অ্যানিমিয়ার বিভিন্ন প্রকার টেস্টগুলো করালেন, তখন দেখা গেল তার অ্যানিমিয়াটির কারণটি কি। অ্যানিমিয়ার কারণটি যখন খুঁজে পাওয়া যায় তখন উক্ত হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করে অ্যানিমিয়ার প্রবলেমটিকে সলভ করে ফেলা যায়।
সো বন্ধুরা, সেটাই বলছি, প্যাথোলজি সেকশনটি অ্যালোপ্যাথিক ডিপার্টমেন্টের সঙ্গে যেভাবে কাজ করে সঙ্গত রেখে, একইভাবে হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টের সঙ্গেও প্যাথোলজি একইভাবে কাজ করে সঙ্গত রেখে। তাই হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, প্যাথোলজি তিনটি ডিপার্টমেন্টই আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু একে অপরের কাছ থেকে সহায়তা সহযোগিতা নিয়েই চিকিৎসার কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন বন্ধুরা, আজকের বিষয়বস্তু ছিল আমাদের হোমিওপ্যাথিক প্রসঙ্গের ম্যাটেরিয়া মেডিকা। তাই আমরা আজকে ম্যাটেরিয়া মেডিকার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিত বন্ধুদেরকে জানার সুযোগ করে দিয়ে শেয়ার করবেন। সো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। সামনে আরও আমরা বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।